সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্র এই ভিডিও থেকে দেখে নেব। তো চলো আজকে আমরা ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং কোশ্চেন পেপারটি আমরা এই ভিডিও থেকে দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে সাহিত্য মেলা যে বই, সাহিত্য চয়ন তোমাদের যে বই রয়েছে বাংলা, সেখানে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরান এবং প্রথম ও দ্বিতীয় তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নের যেগুলো ছিল, ঠিক আছে, যে সমস্ত গল্প কবিতা ছিল, সেই সবই কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে। এরপর তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরির যে সহায়ক পাঠ রয়েছে, সেখানে তিনটি তোমাদের পাঠ রয়েছে, বোমযাত্রীর ডায়েরি, কর্ভাস আর হচ্ছে স্বর্ণপূর্ণী, এই তিনটি থাকবে। ব্যাকরণ বই থেকে তোমাদের রয়েছে অব্যয়, ক্রিয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত ব্যাকরণ অধ্যায় কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের থাকবে, ঠিক আছে। এছাড়া নির্মিতি অধ্যায় থেকে থাকবে প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ অথবা ভাবার্থ অথবা সারাংশ আর হচ্ছে গল্প লিখন, এইগুলো থাকবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এবার চলো তোমাদের যে নম্বর বিভাজন সেটা দেখে নিই। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 90 এবং সেখানে 3 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। দেখো, প্রথমে তোমাদের টোটাল 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এই প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এই 18টি প্রশ্ন তোমাদের গদ্য থেকে থাকবে 2টি, কবিতা থেকে 2টি, প্রবন্ধ থেকে 2টি, নাটক থেকে 1টি, সহায়ক গ্রন্থ তোমাদের যে বোমযাত্রী ডায়েরি সেখান থেকে 3টি, আর ব্যাকরণ থেকে থাকবে 8টি প্রশ্ন। এরপর দেখো, তোমাদের এসএ কিউ প্রশ্ন থাকবে 18টি, এক কথায় উত্তর লিখতে হবে, এগুলোরও হচ্ছে 1 নম্বর করে এই প্রশ্নগুলোর মান। এগুলো তোমাদের গদ্য থেকে থাকবে 2টি, কবিতা থেকে 2টি, প্রবন্ধ থেকে 2টি, নাটক থেকে 1টি, সহায়ক গ্রন্থ সেখান থেকে 3টি, আর ব্যাকরণ থেকে থাকবে 8টি। এরপর দেখো তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন, দেখো গদ্য থেকে লিখতে হবে 1টি, কবিতা থেকে 1টি লিখতে হবে, প্রবন্ধ থেকে 1টি লিখতে হবে, নাটক থেকে লিখতে হবে 1টি, আর সহায়ক গ্রন্থ সেখান থেকে 1টি 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। টোটাল দেখো এখানে 5টা 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, 3 5 15 নম্বর। এরপর 5 নম্বর মানের প্রশ্ন তাই তোমাদের গল্প থেকে 1টি, কবিতা থেকে 1টি, প্রবন্ধ থেকে 1টি, নাটক থেকে 1টি, এরপর হচ্ছে সহায়ক গ্রন্থ সেখান থেকেও 1টি 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, ওকে। তারপর যে নির্মিত অধ্যায় রয়েছে, প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, ভাবার্থ, সারাংশ, গল্প লিখন, এগুলো তোমাদের থাকবে 10 + 4, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে প্রবন্ধ রচনার জন্য, আর 4 নম্বর হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণ, ভাবার্থ যেগুলো আছে, সারাংশ, ঠিক আছে, এগুলো থেকে থাকবে 4 নম্বর। তো এরকম করে টোটাল হচ্ছে তোমাদের 90 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, ফাইনাল পরীক্ষা, ঠিক আছে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। সেখানে তোমাদের 3 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে, পিডিএফগুলো তোমরা চাইলে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এই প্রশ্নপত্রে দেখো 1 নম্বর জায়গায় সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। 18টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর জায়গায় বলা হচ্ছে কি, দেখো বাঙালির ছেলে ফিরে এলো দেশে। বাঙালির ছেলে হলেন, এখানে অপশান রয়েছে কবি জয়দেব, সন্ন্যাসী বিবেকানন্দ, বিজ্ঞানী জগদীশচন্দ্র, পণ্ডিত রঘুনাথ। তো এখানে বাঙালির ছেলে হচ্ছেন পণ্ডিত রঘুনাথকে বোঝানো হয়েছে। 2 নম্বর, আকাশে 7টি তারা কবিতার উৎস গ্রন্থ, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, ধূসর সন্ধান। তো আকাশে 7টি তারা এই কবিতার উৎস গ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। পরের প্রশ্ন, 3 নম্বর, রাধারানীর বয়স কত? এখানে অপশান রয়েছে 8-10 বছর, 10-12 বছর, 10-11 বছর, না 12-14 বছর। তো রাধারানীর বয়স হচ্ছে 10-11 বছর। 4 নম্বর দেখেন, খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল 5, 7, 6, না 9। তো খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল, উত্তর হবে 7। এবার দেখো 5 নম্বর, স্বামীজির মতে নারীকুলের রত্ন বিশেষ হলেন মিসেস সেভিয়ার, মিস ম্যাকলাউড, মিসেস বুল, না মিস নোবেল। এখানে সঠিক উত্তর হচ্ছে মিসেস সেভিয়ার, ওকে। 6 নম্বর দেখে, ভারতবর্ষে ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফার্সি, আরবি, হিন্দি, না উর্দু। তো ভারতবর্ষে বলা হচ্ছে ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফার্সি, অপশান ক একটা। এরপর 7 নম্বর দেখে, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন কথাটি বলে প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজচালক, না 2 রক্ষী। এখানে উত্তর হবে 2 রক্ষী। 8 নম্বর, প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর সঙ্গে আছেন বহু বছর, 27 বছর, 32 বছর, 36 বছর। সঠিক উত্তরটি হচ্ছে 27 বছর। 9 নম্বর দেখে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, না ডিসেম্বরে। তো পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় নভেম্বরে।
এরপর দেখো 1-এর 10 নম্বর দেখো স্বর্ণপর্ণী পাওয়া যায় গিরিডিতে, কসৌলিতে, কাশিতে না কালকায়। তো এখানে স্বর্ণপর্ণী পাওয়া যায়, উত্তর হবে কসৌলিতে। তারণধ্বনির উদাহরণ এখানটা দেওয়া আছে ডয় শূন্য র, তারপর হচ্ছে ত, তারপর দেওয়া আছে র আর তালবস্য। তো ডয়বিন্দু র এটা হবে তারণধ্বনির উদাহরণ। পরেরটা দেখো 1-এর 12 নম্বর প্রাণ থেকে পরাণ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে স্বরসঙ্গতি, অভিশ্রুতি, সমীভবন না স্বরভক্তি। তো প্রাণ থেকে পরাণ এটা হচ্ছে স্বরভক্তি। 1-এর 13 নম্বর কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হতে পারে? তো দেখো এখানে দেওয়া আছে সংকলন, গবাক্ষ, পরম্পর আর হচ্ছে নিশ্চিন্ত। সঠিক উত্তর হচ্ছে এখানে পরম্পর, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো 1-এর 14 নম্বর বাড়ি শব্দটি শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর অন্তর্গত? এখানে অপশন দেওয়া আছে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম না দেশি। তো বাড়ি শব্দটি শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর অন্তর্গত? উত্তর হবে তদ্ভব, এই শ্রেণীর অন্তর্গত। 1-এর 15 আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখে এলাম নিম্নরেখ পদটি অংশটি গঠনগত দিক থেকে মৌলিক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, যুক্ত ক্রিয়া না যৌগিক ক্রিয়া? তো দেখে এলাম এটা হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া। 1-এর 16 নম্বর দাগে নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছে ডালা, বাক্যে ক্রিয়ার কাল রূপ সাধারণ, বর্তমান, ঘটমান, বর্তমান পুরাঘটিত, বর্তমান পুরাঘটিত, ভবিষ্যৎ। সঠিক উত্তর লিখবে পুরাঘটিত বর্তমান। এবার পরের প্রশ্ন দেখো রাজা ও মন্ত্রী উভয়ে ঘটনাটি শুনে বিস্মিত হলেন, রেখাঙ্কিত পদটি এখানে উভয়ে এটা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য, সাপেক্ষ সর্বনাম, সর্বনামের বিশেষণ না সমষ্টিবাচক সর্বনাম? তো উভয়ে এটা হচ্ছে একটি সমষ্টিবাচক সর্বনাম। 1-এর 18 নম্বর কোনটি পদান্বয়ী অব্যয় নির্দেশ করে? উত্তর এখানে দেখো অপশন রয়েছে কিংবা, সঙ্গে, ও আর ছি। তো পদান্বয়ী অব্যয় এখানে কোনটি? উত্তর হবে সঙ্গে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে। এখানেও 18টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 2-এর 1 প্রশ্ন আমি চমকে উঠলাম, কে কেন চমকে উঠল? উত্তর হচ্ছে গল্পকথক সুকুমার অনেক বছর পর চেনা গলায় নিজের নাম শুনে চমকে উঠলেন। 2-এর 2 নম্বর সে প্রচুর সম্পত্তি করে ফেললো, কে কত বছর পরিশ্রম করে সম্পত্তি করে ফেললো? তো এখানে উত্তরটা হচ্ছে ইলিয়াস 35 বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো। এবার দেখো 2-এর 3 কলিঙ্গ দেশে নিরন্তর কত দিন বৃষ্টি হয়? তো কলিঙ্গ দেশে নিরন্তর 7 দিন বৃষ্টি হয়। এরপর 2-এর 4 নম্বর গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা বলতে কবি কি বুঝিয়েছেন? গাজনের বাজনা বলতে কবি গাজন উৎসবকে কেন্দ্র করে বাজনা বাজানোকে বুঝিয়েছেন। 2-এর 5 তিনি আমেরিকায় আমার বিশেষ বন্ধু ছিলেন, তিনি কে? উত্তর হচ্ছে তিনি হলেন মিসেস বুল। 2-এর 6 নম্বর সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে এমন ভ্রম? তো শ্বেত কুজ্ঝটিকে দেখে এমন ভ্রম, ঠিক আছে। 2-এর 7 শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে যায়? তো শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে যায় শচী তীর্থে। 2-এর 8 নম্বর ম্যালিফাউল পাখির বাসার ভিতরের তাপমাত্রা কিরূপ থাকে? উত্তর লিখবে ম্যালিফাউল পাখির বাসার ভিতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট থাকে। 2-এর 9 নম্বর শঙ্কুর বাগানের মালির নাম কি? শঙ্কুর বাগানের মালির নাম হচ্ছে হরকিষণ। 2-এর 10 নম্বর তার বাসস্থান লন্ডনে, একটা চিঠি লিখি, কে কাকে চিঠি লেখেন? উত্তর হচ্ছে শঙ্কু জেরমি স্যান্ডার্সকে চিঠি লেখেন। এবার দেখো সংজ্ঞা সহ উদাহরণ দাও পার্শ্বিক ধ্বনি। ওকে, তো পার্শ্বিক ধ্বনি কাকে বলে? উত্তর লিখবে যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু জিভের দুপাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে, যেমন হচ্ছে ল। 2-এর 12 নম্বর গল্প থেকে গপ্প কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ? যেটা হচ্ছে সমীভবনের উদাহরণ। এবার দেখো 2টি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে 2টি সংকর শব্দের উদাহরণ হলো হেড পণ্ডিত ও হাট বাজার। 2-এর 14 নম্বর দাগে সংস্কৃত ও বাংলা উপসর্গের একটি পার্থক্য দাও। তো সংস্কৃত উপসর্গ কেবল ধাতুর সঙ্গে বসে শব্দ সৃষ্টি করে, অপরপক্ষে বাংলা উপসর্গ মৌলিক বা তন্ত্রিতান্ত শব্দের আগে বসে। 2-এর 15 নম্বর ব্যুৎপত্তি নির্ণয় করো বরণীয়। দেখো বরণীয় এটা হবে ব্রিযোগ অনীয়, বরণীয়। এরপর অপত্য অর্থে মূর্ধন্য শয়নে জয় ফেলা প্রত্যয়ন্ত একটি শব্দ লেখো, এখানে উত্তর লিখবে দৈত্য। এরপর 2-এর 17 বাক্যে ব্যবহার করে সর্বনামীয় বিশেষণের একটি দৃষ্টান্ত দাও। দেখো এই বাগানে অনেক আম গাছ আছে, ঠিক আছে, এরকম একটা উদাহরণ লিখবে। 2-এর 18 নম্বর সন্ধিবদ্ধ পদটি বিচ্ছেদ করো, গল্পটা হয়তো তন্ময় শুনে থাকবে। এখানে সন্ধিবদ্ধ পদ কোনটা রয়েছে সেটা বেছে নিয়ে সেটাকে বিচ্ছেদ করতে হবে, সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো এখানে সন্ধিবদ্ধ পদটা হচ্ছে তন্ময়, তনুযোগ ময়, তন্ময়।
পরের প্রশ্ন 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, প্রশ্নের মান দেখো এখানে 3 নম্বর করে 3 5 15 নম্বর দেওয়া আছে। 3-এর 1-এর প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। 3-এর 1-এর প্রশ্ন দেখো, উঠে উঠে কত হলাহল, উঠে কত সুধা, হলাহল ও সুধা শব্দটির অর্থ লেখক পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এরপর 3-এর 1-এর 2 দেওয়া আছে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, প্রসঙ্গ উল্লেখ করে পংক্তিটির অর্থ স্পষ্ট করো। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, তোমরা সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ভালোভাবে উত্তর সহ প্র্যাকটিস করবে। তো এখানে আমরা একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো 3-এর 1-এর প্রশ্নের উত্তরটা লিখছি। হলাহল শব্দটির অর্থ হলো বিষ এবং সুধা শব্দটির অর্থ হচ্ছে অমৃত। ঠিক আছে, এবারে এই পংক্তিটির অর্থ কি সেটা লিখতে হবে। সভ্যতা হলো মানব সমাজের উন্নত জীবনযাত্রার প্রতীক। সর্বগ্রাসী ক্ষুধা তৃষ্ণা হলো সভ্যতার নিত্য নতুন অন্যান্য অসংখ্য চাহিদা। ওকে, এই চাহিদা মেটানোর জন্য সভ্যতায় সংঘাতের অস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংগ্রাম প্রাণ হননই হলো হলাহল তুল্য বিষ। অন্যদিকে সভ্যতায় যুদ্ধ নয় শান্তির মন্ত্রে মানুষকে দীক্ষিত করেছে, শিখিয়েছে প্রেম প্রীতি ও ভালোবাসার মহান বোধের কথা। এটাই হলো সুধা অর্থাৎ অমৃত। এরপর দেখো 3-এর 2, একটি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে। 2-এর 1-এর প্রশ্ন, এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না, কার উক্তি, কেন শান্তি ছিল না। 3-এর 2-এর 2 নম্বর, রাধা রানীর রোদন বন্ধ হইল, রোদনের কারণ বুঝিয়ে দাও, রোদন কেন বন্ধ হলো। এখান থেকেও যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো এখানে আমরা 3-এর 2-এর 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে দেখাচ্ছি। দেখো লিখবে এখানে, রথের মেলায় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হওয়ায় রাধারানী কাঁদছিল। ঠিক আছে, এটাই ছিল রাধারানীর রোদনের কারণ বা কান্নার কারণ। এবার তার রোদন বা কান্না বন্ধ হলো কিভাবে সেটা লিখতে হবে, বা কেন বন্ধ হলো। দেখো অন্ধকারের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কেউ তার ঘাড়ের ওপর এসে পড়ায় ভয়ে রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠেন। তারপর সেই অপরিচিত ব্যক্তি রাধারানীর পরিচয় জানতে চান। পরিচিত না হলেও গলার আওয়াজে রাধারানী বুঝতে পেরেছিল লোকটি দয়ালু, তাই তার কান্না বন্ধ হয়েছিল। এরপর 3-এর 3 নম্বর, একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে দেওয়া আছে, দেখো জিহাদ ঘোষণা করা আহম্মকি বলে মনে করতেন, এমনটা মনে করার কারণ কি। এরপর হচ্ছে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসরণে পাহাড়িদের জীবনযাত্রার পরিচয় দেন। যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো আমরা 3-এর 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি। পাহাড়ে বেড়াতে গিয়ে লেখিকা বেগম রোকেয়া সেখানকার স্থানীয় ভুটিয়া মহিলাদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এই ভুটিয়া সম্প্রদায়ের মহিলারা নিজেদের পাহাড়নি বলেন। লেখিকার মতে পাহাড়নিরা অত্যন্ত সাহসী, সৎ ও পরিশ্রমী। তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে, বেঁচে থাকার জন্য তারা পুরুষদের উপর নির্ভরশীল নয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 3-এর 4 নম্বর, একটি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকেও লিখতে বলা হচ্ছে। 3-এর 4-এর 1 নম্বর প্রশ্ন, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে, তার বিলম্বের কারণ কি। এরপর বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। ওকে, রাজার নাম কি, কিভাবে বোঝা যায় আংটিটা তার প্রিয় ছিল। এখান থেকে দেখো আমরা একটি প্রশ্নের উত্তর লিখছি। 3-এর 4-এর 2 নম্বরটা, রাজার নাম হচ্ছে দুষ্মন্ত। ঠিক আছে, এবার কীভাবে বোঝা গেল যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। উত্তর লিখবে, রাজামশাই আংটি ফিরে পেয়ে এত খুশি হয়েছিলেন যে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ তিনি ধীবরকে পুরস্কার হিসাবে দিয়েছিলেন। এই বিপুল পরিমাণ অর্থ ধীবরকে পারিতোষক স্বরূপ দেওয়া থেকে বোঝা যায় আংটিটা রাজার খুব প্রিয় ছিল। নেক্সট হচ্ছে 3-এর 5 নম্বর, এখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো 3-এর 5-এর 1-এর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি, যন্ত্রটির বর্ণনা দাও। তো প্রফেসর শঙ্কুর, এরপর দেখো 3-এর 5-এর 2 নম্বর, তিনি 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। তিনটি প্রাণী কে, মঙ্গলের নদী ও জলের বিবরণ দাও। দেখো আমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখছি যে প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটির নাম হচ্ছে অর্নিথিন যন্ত্র। ঠিক আছে, এবার এখানে যন্ত্রটির বর্ণনা লিখতে বলা হচ্ছে। দেখো যন্ত্রটি দুটি অংশে বিভক্ত। একটি অংশ খাতার মতো, এই অংশে পাখি থাকবে। দ্বিতীয় অংশে খাতার সঙ্গে বৈদ্যুতিক লাইনের যোগ থাকবে এবং পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি সঞ্চালিত হবে। পরের প্রশ্ন 4 নম্বর দাগে, কম বেশি 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এবং এখান থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 5 25 নম্বর দেওয়া আছে। দেখো 4-এর 1-এর প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এখান থেকে। প্রথমে বলা হচ্ছে ভাঙার গান কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের জাতীয়তাবাদী ভাবনার পরিচয় দাও। 4-এর 1-এর 2 নম্বর দেখো, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি না ফুরোনোর কথা বলা হয়েছে কবিতার ভাববস্তু অনুসরণ করে
কথাটির অর্থ বিশ্লেষণ করো। ঠিক আছে, দুটি প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর মানে এগুলো। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। 2 নম্বরে দেখো, একটি প্রশ্নের উত্তর এখান থেকেও লিখতে হবে। বলা হচ্ছে প্রথমে দেখো, তার উদাসীন মন ও বিচলিত হয়ে উঠল। তার বলতে কার কথা বলা হয়েছে? তার মন বিচলিত হওয়ার কি পরিণতি হয় লেখো। চন্দ্রনাথ পাঠ্যাংশ অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো কি রয়েছে 4-এর 3 নম্বর, একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 4-এর 3-এর 1 নম্বর প্রশ্ন, বাংলা আত্মনির্ভরশীল নয় এমন মন্তব্যের কারণ কি? বাংলায় নতুন শব্দের আমদানি কেন বন্ধ করা যাবে না বলে লেখক মনে করেন? 4-এর 3-এর 2 নম্বর, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। ঠিক আছে, কে কাকে এই পরামর্শ দিয়েছেন? লেখক কোন কোন বিষয়ে চিন্তার পরামর্শ দিয়েছেন লেখক। পরের প্রশ্ন দেখো 4-এর 4 নম্বর, একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীদের কথোপকথনে তাদের স্বভাবের পরিচয় কিরূপ পরিচয় ফুটে উঠেছে তা লেখন। এরপরে হচ্ছে, মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। মহারাজকে কি নিবেদন করেন? বক্তার কথা শুনে মহারাজের কেমন প্রতিক্রিয়া হয় লেখন। এরপর 4-এর 5 নম্বর, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকেও। প্রথম প্রশ্ন, স্বর্ণপর্ণী গল্পে মিরাকিউরাল আবিষ্কার ও তার প্রয়োগের বৃত্তান্ত সংক্ষেপে লেখন। এরপর হচ্ছে, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, দিনটির বিশেষত্ব বুঝিয়ে দাও। নেক্সট 5 নম্বর দেখে, নিচের যে কোনো একটি বিষয়ে একটি প্রশ্নের কম বেশি 125টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন বলা হচ্ছে কি, ভাব সম্প্রসারণ করো। দেখো, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ঠিক আছে, 5-এর 1-এর প্রশ্ন ভাব সম্প্রসারণ করতে বলা হচ্ছে। আর 5-এর 2-এ দেওয়া হচ্ছে ভাবার্থ লেখো। যে কোনো একটা লিখতে হবে। ভাবার্থ তো কী বলা হচ্ছে না, যদি আনন্দের দক্ষিণ হাওয়া সকলের অন্তরের মধ্যে এক বাণী উদ্বোধিত করে, তাহলেও যতক্ষণ সেই উদ্বোধনের বাণী আমাদের কর্মে প্রবৃত্ত না করে ততক্ষণ উৎসব পূর্ণ হতে পারে না। প্রকৃতির মধ্যে এই যে উৎসবের কথা বললাম তা কর্মের উৎসব। আম গাছ যে আপনার মঞ্জরি বিকশিত করে তা তার সমস্ত মজ্জা থেকে, প্রাণের সমস্ত চেষ্টা দিয়ে। কর্মের এই চাঞ্চল্য বসন্তকালে পূর্ণ হয়। মাধবী লতাও এই কর্মশক্তির পূর্ণ রূপ দেখতে পাই। ওকে, বসন্তকালে সমস্ত অরণ্য এক হয়ে যায় বিচিত্র সৌন্দর্যের টানে, আনন্দের সঙ্গীতে। তেমনি আমরা দেখতে পাই বড় দেশে তাদের যে ঐক্য তা তার বাইরের ঐক্য নয়, ভাবের ঐক্য নয়, বিচিত্র কর্মের মধ্যে তাদের ঐক্য। তো যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। দেখো, আমরা এখানে তোমাদের ভাব সম্প্রসারণটা লিখে দেখাচ্ছি। প্রথমে 5-এর 1-এরটা প্রথমে লিখবে, এর মূল ভাবটা কি না, যার সম্পদের প্রাচুর্য আছে সে তার সম্পদের পরিমাণ আরও বাড়াতে চায় এবং এতে সে নীতি নৈতিকতা বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। ঠিক আছে, এবার আমরা ভাবটাকে সম্প্রসারিত করছি। দেখো, জগতে সম্পদশালীদের অর্থের তৃষ্ণা কখনো পরিপূর্ণ হয় না, তার সম্পদ বাড়ানোর নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে। ওকে, তারা সম্পদ বাড়ানোর নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে। ভালো মন্দ, সত্য মিথ্যা, হিত অহিত, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা কেবলই ধন সম্পদ আহরণ করার নেশায় মেতে থাকে। ফলে বলে কৌশলে শুধুমাত্র ঐশ্বর্য ভাণ্ডার বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য। এজন্য তারা দরিদ্রদের বঞ্চিত করতে বা অন্যায়ভাবে তাদের সম্পদ করায়ত্ত করতেও সংকোচ বোধ করে না। এই বিত্তশালী ব্যক্তিদের সীমাহীন লোভ এবং অন্তহীন চাওয়া পাওয়ার কাছে অসংখ্য দরিদ্র মানুষকে বঞ্চনার শিকার হতে হয়। ঠিক আছে, এইভাবে আমরা এই ভাবটাকে সম্প্রসারিত করলাম। এবার দেখো 6 নম্বর দাগে, কম বেশি 300টি শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন, জীবন গঠনে খেলাধুলা। 6-এর 2, পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ। 6-এর 3, মহাকাশ বিজ্ঞান চর্চার গুরুত্ব। তো যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। আমরা পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ। ঠিক আছে, 6-এর 2 নম্বর যেটা রয়েছে এই প্রবন্ধটি তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে, আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকে বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরিবেশের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে।
ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। এবার লিখছি ছাত্র সমাজের সক্ষমতা। পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সে বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। উপসংহারে আমরা লিখছি ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযোগে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। ঠিক আছে, এইভাবে দেখো আমরা প্রশ্নের এই রচনাটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, তাই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের যদি পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, পিডিএফগুলো তোমরা নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।